সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচন কেন্দ্রিক সব আলোচনা হচ্ছে, সেই নির্বাচনের পথে প্রধান বাধা কি? বাধাটা আসলে কোথায়? কি কারণে নির্বাচন নিয়ে এত গড়িমসি হচ্ছে? নির্বাচন পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনাই বা কেন হচ্ছে? কেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ব্যাপারে একমত হচ্ছে না? একগুঁয়ে অবস্থায় রয়েছে যে তারা জুনের যে থিওরি দিয়েছে সেই থিওরিতেই থাকবে। অনেকে বলছেন যে জুনের যে থিওরি দিয়েছে তারা, সেই থিওরি আসলে নির্বাচনকে অনেক বেশি পিছিয়ে দেওয়ার থিওরি। কারণ মার্চ মাসের পরে যে পরিবেশ তৈরি হবে, ঈদ, ছাত্রছাত্রীদের পরীক্ষা, আবহাওয়া সব মিলিয়ে জুনের দিকে নির্বাচন করা সম্ভব হবে না। তখন 26শে ডিসেম্বরের তথ্য আসবে। তারপরে নতুন করে আরেকটা সমস্যার সামনে জাতি পড়বে, দেশ পড়বে, তখন আবারও পিছিয়ে দেওয়া হবে। এরকম ব্যাপার হয়তো চলতেই থাকবে। অর্থাৎ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চিন্তা থেকেই এই ব্যাপারটা হচ্ছে। কিন্তু সরকারের যে ভাষ্য, সরকার নির্বাচন এই মুহূর্তে করতে চাইছে না কেন? সরকারের ভাষ্য কী ছিল? ওদিকে আমরা দেখেছি যে গতকালকে রয়টার্স বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সরকার এবং সেনাবাহিনীর দ্বন্দ্ব, সরকার এবং বিএনপির দ্বন্দ্ব, বিএনপির নির্বাচন নিয়ে অবস্থান, বর্তমানে বাংলাদেশে যেসব বিষয় চলছে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদনে শেখ হাসিনার ছবিও ব্যবহার করা হয়েছে। সেখানে প্রাসঙ্গিকভাবে আওয়ামী লীগের প্রসঙ্গও তারা বলেছে। কি বলছে রয়টার্স? বাংলাদেশ সরকারই বা নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে কোন যুক্তিটা সামনে দাঁড় করাতে চাইছে, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সরকার কেন নির্বাচন পিছিয়ে দিতে চাইছে, কিংবা সরকার নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে কোন জিনিসগুলোকে সামনে নিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিং প্রধান উপদেষ্টা করেছেন এবং বিভিন্ন সূত্র, বিভিন্ন তরফ থেকে, বিবিসি, প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম যে খবরগুলো দিচ্ছে, সেনাবাহিনীর নির্বাচন নিয়ে স্পষ্ট অবস্থানের পরে সরকার যে কথাগুলো বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। সেই দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে, দেশকে কন্ট্রোল করা যাচ্ছে না, এবং এই যুদ্ধাবস্থা বিরাজ করছে মূলত আওয়ামী লীগ এবং ভারতের জন্য। ভারত একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে এবং সেই সিচুয়েশন তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, যেটা প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিংয়ে বলেছেন। ভারত সব থেকে বেশি এই ব্যাপারে মাথা ঘামাচ্ছে এবং পারলে ভারত কালকেই সরকার ফেলে দেয়, এরকম চেষ্টাও নাকি করছে। এই ব্যাপারটা সামনে নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা। এবং আরও যে ব্যাপারগুলোকে সামনে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে বর্তমানে দেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে কি না সেটা তার সন্দেহ রয়েছে। অর্থাৎ দেশের আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কি না সেটা খোদ সরকারের প্রধানেরই সন্দেহ রয়েছে। কেন সন্দেহ রয়েছে? তার ধারণা যে নির্বাচন হলে, এই মুহূর্তে নির্বাচন যদি হয়, তাহলে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে এবং সেটা যে ঘটবে না তার গ্যারেন্টি দেওয়া যায় না। এবং ব্যালট পেপার যদি ছিনতাইয়ের ঘটনা ঘটে নির্বাচনে, তাহলে সেটা পুলিশ ঠেকাতে পারবে কিনা, পুলিশের সেই মনোবল আছে কিনা, সেটা নিয়েও সরকারের সন্দেহ রয়েছে। এবং এই সবগুলোকে কেন্দ্র করে যদি কোনো কলঙ্ক হয়, সেই কলঙ্কের দায় আসলে প্রধান উপদেষ্টা কিংবা এই সরকার নিতে চায় না। মোটা দাগে নির্বাচনকে না বলার কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে সরকার এগুলোকে সামনে নিয়ে আসছে। তাহলে এতদিন সরকার, গত 10 মাসে প্রায় সরকার কি করলো? পুলিশকে আস্থায় আনতে পারলো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা যে উন্নতি করতে পারেনি সেটা এক ধরনের তারা স্বীকার করে নিল। নির্বাচনে বিশৃঙ্খলা কারা তৈরি করবে? আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তাহলে
বিশৃঙ্খলা কারা করবে? আওয়ামী লীগ করবে? আওয়ামী লীগের তো এত শক্তি থাকার কথা নয়। পথে ঘাটে বিভিন্ন জায়গায় সারা দেশে আমরা দেখছি যে আওয়ামী লীগের ওপরে এখনও মব চলছে, নানাভাবে তারা একেবারে গৃহহারা, ঠিকানাহারা, তারা তো একত্রিত হতেই পারছে না, তারা তো জটলা করতেই পারছে না। সুতরাং তারা এই কর্মকাণ্ডগুলো কিভাবে করবে? সরকারের এই ভাবনাগুলো কেন আসছে? আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যদি যুদ্ধাবস্থা তৈরি হয়, তাহলে সেই ভাবনাটা আগে কেন সরকারের ছিল না? সরকার হুট করে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার নির্বাহী আদেশ কেন জারি করলো? সরকার কেন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেয়নি? কেন গবেষণা করেনি? কেন তাড়াহুড়া করে এনসিপিকে মাঠে নামিয়ে আন্দোলনের এক ধরনের, অনেকে বলেন এটাকে নাটক, সেই নাটক সাজিয়ে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো? নিষিদ্ধ করার পরে সরকার বুঝতে পারছে যে নিষিদ্ধ করার পরে দেশে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। দেশে যদি যুদ্ধাবস্থা তৈরি হবে এই আশঙ্কা আপনার থেকেই থাকতো, তাহলে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ না করে কোর্টের আদেশ পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। কোর্ট যদি মনে করতো যে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো কার্যক্রম করেছে, তাহলে কোর্ট তাকে নিষিদ্ধ করত। নির্বাহী আদেশে নিষিদ্ধ করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে কেন আপনারা ফেললেন? সিদ্ধান্ত তো আপনারাই নিয়েছেন। সুতরাং এই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নের সমাধান কিন্তু আপনাদেরকেই দিতে হবে। আবার গত 10 মাসে পুলিশকে আপনি আস্থায় আনতে পারেননি। এখনও পুলিশের ওপরে নানা ধরনের জুলুম চলছে, পুলিশকে ভয় ভীতির মধ্যে রাখা হয়েছে। পুলিশ, র্যাব এরা যদি আস্থায় না আসে, এমনকি আনসার বাহিনী, তারা যদি আস্থায় না আসে, তাহলে আপনি তো সরকার চালাতেই পারবেন না, সরকারের কার্যক্রমই থেমে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গেছে, এটা তো সত্য কথা। কিন্তু নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই হবে, এরকম পরিস্থিতি যদি আগামী ডিসেম্বরে তৈরি হয়, সেই আশঙ্কা থেকে থাকে, তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র এর জন্যই, এরকম ভাবনার জন্যই সরকারের উচিত দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়া, সসম্মানে চলে যাওয়া। কারণ এই সরকারের নেতৃত্বে যিনি রয়েছেন প্রফেসর ইউনূস, তিনি বিশ্ববরেণ্য মানুষ, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা উচিত হবে না। তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ যদি এই কাজগুলো করতে ব্যর্থ হয়, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়, তাহলে তাকে সরিয়ে দেয়া, আর যদি সমস্ত উপদেষ্টা পরিষদই ব্যর্থ হয়, তাহলে সবারই আমার মনে হয় সরে যেয়ে এক ধরনের নতুন কাউকে সুযোগ দিয়ে পরিবেশ উন্নত করার চেষ্টা করা উচিত। নতুবা এই পরিস্থিতি কিংবা এরকম অজুহাত সামনে বারবার দেখানো হবে। এরকম অজুহাত যখন দেখছি, তখন আমরা দেখলাম যে রয়টার্স এই পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা নিউজ করেছে। রয়টার্সের নিউজ মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেখানে শেখ হাসিনার ছবি দিয়ে তারা শিরোনাম করেছে, হোয়াট ইজ বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রুলিং বাংলাদেশ। এই শিরোনামটা করেছে, আপনারা দেখে নিতে পারেন। এই শিরোনামের আড়ালে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অস্থিরতা, সেই অস্থিরতার চিত্রটা তুলে এনেছে। বিশ্ব মিডিয়াতে যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার চিত্র উঠে আসছে, তখন সরকারকে আমার মনে হয় আরও বেশি সাবধানী হতে হবে, নতুবা এই সরকার বিশ্বের কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে। দর্শক, আপনার কি মনে হয় যে অজুহাতগুলো সামনে নেওয়া হচ্ছে, সামনে তুলে আনা হচ্ছে, যে কারণগুলোকে দেখানো হচ্ছে, সেই কারণগুলোকে পাত্তা দেওয়ার কি আদৌ কোনো কারণ রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।